মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের অবিস্মরণীয় দুই চরিত্র। জাতীয় ক্রিকেট দলকে এত এত ম্যাচ তারা জিতিয়েছেন, এমন সার্ভিস তারা এতগুলো বছর ধরে দিয়েছেন। এই দেশের ক্রিকেট ইতিহাস মুশফিক মাহমুদুল্লাহকে ছাড়া লেখা সম্ভবই না, এবং সেই ইতিহাসেরও খুবই গৌরবোজ্জ্বল অধ্যায় জুড়ে এই দুইজন থাকবেন। পাশাপাশি আরেকটা কারণেও তারা চিরস্মরণীয়, বলতে পারেন প্রাতঃস্মরণীয় হয়ে থাকবেন। সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের দুইটা দুর্দান্ত ইনোভেটিভ থিওরি আবিষ্কারের জন্য। মুশফিকুর রহিম আবিষ্কার করেছিলেন মিরর থিওরি কিংবা আয়না তত্ত্ব, মাহমুদুল্লাহ রিয়াদ আবিষ্কার করেছিলেন ব্যথানাশক থিওরি কিংবা পেইন কিলার তত্ত্ব। এখন চ্যাম্পিয়ন্স ট্রফিতে যখন বাংলাদেশ টানা 2 ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়ে নেয়, চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখিয়ে টুর্নামেন্টে গিয়ে গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগে সেমিফাইনালের ইকুয়েশন থেকে বিদায় নিয়ে নেয়, এবং সেই বিদায় নেওয়ার ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মুশফিক মাহমুদুল্লাহর যে পারফরমেন্স, তাদের যে দায়িত্বশীলতা, তাদের যে অভিজ্ঞতার প্রকাশ ক্রিকেট মাঠে ক্রিজে ব্যাট হাতে, তাতে করে কি ওই দুইজনের থিওরি ধরেই তাদেরকে প্রশ্ন করা যায়, মুশফিকুর রহিম আপনার আয়নাটা কি ভেঙে গেছে? মাহমুদুল্লাহ রিয়াদ আপনার পেইন কিলারটা কি এখন আর কাজ করছে না? মুশফিক আমাদেরকে সেই আয়না তত্ত্ব শিখিয়েছিলেন, বলেছিলেন যে সবারই উচিত নিজের ওই আয়নাটাতে মুখ দেখা। তার কথার ইন্টারপ্রিটেশন এরকম ছিল যে বাংলাদেশের জার্সিতে তারা যে ক্রিকেট ম্যাচ খেলছেন সেইটা আমাদেরকে কোট আনকোট করুণা করছেন, দয়া করছেন, তারা তাদের দায়িত্বটা পালন করছেন। বাংলাদেশের আর কেউ কারো কোনো দায়িত্ব পালন করে না, বাংলাদেশের পতাকার জন্য কেউ লড়ে না, বাংলাদেশের জাতীয় সঙ্গীতের জন্য কেউ লড়ে না, দেশের উন্নতির জন্য কেউ লড়ে না, শুধুমাত্র ক্রিকেটার, শুধুমাত্র মুশফিকুর রহিমরাই সেই কাজটা করেন। মাহমুদুল্লাহ রিয়াদ পেইন কিলার তত্ত্ব আমাদেরকে শুনিয়েছিলেন যে তারা কত কষ্ট করে এই কাজটা করেন, ক্রিকেট খেলতে হন, তাদেরকে কত পেইন কিলার নিয়ে এই ম্যাচের পর ম্যাচ খেলতে হয়। এই দুজনের ওই থিওরিটা যে কতটা বোগাস, কতটা অসার, এইটা ক্রিকেট আপনি ফলো না করলেও হবে, এইটা আপনার একটা সেন্সিবল মানুষ হলে হবে। তারা ভাই জাস্ট তাদের দায়িত্বটা পালন করছেন, ঠিক যেমন ভাবে বাংলাদেশের অন্যান্য সেক্টরের মানুষজন তারা তাদের মতো করে দায়িত্বগুলো পালন করছেন। মুশফিক মাহমুদুল্লাহ এই বাংলাদেশকে ভালোবাসেন, তারাই শুধুমাত্র তাদের কাজ করেন, এবং তারা সেই আয়না দেখার পরামর্শ আমাদের দেন, পেইন কিলার খাওয়ার গল্প আমাদেরকে শোনান। আমরা কেউ অন্য কেউ দেশের অন্য সেক্টরের চাকরিজীবী, ব্যবসায়ী, গার্মেন্টস কর্মী, কৃষক, শ্রমিক, কেউ আমরা কোনো কাজ করি না, শুধুমাত্র তারাই তাদের কি কাজটা করেন। আচ্ছা ঠিক আছে ভাই, মানলাম আপনারা ভাই আপনাদের কাজ করেন, আপনারা যেহেতু বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার, আপনাদের কথাকে তো আর উপেক্ষা করার উপায় নেই। এখন যে কথাটা আমি বলছিলাম যে এই অবস্থায় এসে মুশফিক কি তার আয়নাটা ভেঙে গেছে কিনা, তিনি তার আয়নাটা থেকে দেখছেন না যে তার কি অবস্থা? মাহমুদুল্লাহ রিয়াদের পেইন কিলার কি আর কাজ করছে না, তিনি কি সেই জিনিসটা দেখছেন না? এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডও কি চোখ কান বন্ধ করে বসে রয়েছে যে সেটা বসেই থাকবে? মুশফিকুর রহিমের ওয়ানডে ফরম্যাটে অবস্থাটা কি? সর্বশেষ 3 ম্যাচে তিনি 3 রান করেছেন, সর্বশেষ 3 ম্যাচে 3 রান করেছেন তিনি। আফগানিস্তানের বিপক্ষে সিরিজে যে একটা ম্যাচ খেলেছিলেন সেইখানে 1 রান করে আউট হয়েছেন। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে 0 করেছেন ভারতের বিপক্ষে, সেকেন্ড ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে 2 করেছেন। আচ্ছা 3 ম্যাচে 3 রান, এটা কি বিচ্ছিন্ন ঘটনা? আপনি যদি মুশফিকুর রহিমের সর্বশেষ 15টা ওয়ানডে ইনিংস দেখেন, সেই 15টা ওয়ানডে ইনিংস মিলে তিনি করেছেন মাত্র 270 রান, তার এভারেজ হচ্ছে গিয়ে 22, তার স্ট্রাইক রেট হচ্ছে গিয়ে 80, তার এই সময় মাত্র একটা 50+ স্কোর। আপনার মাথায় রাখতে হবে মুশফিক বেশিরভাগ সময় এখন নাম্বার 6 এ ব্যাটিং করছেন কিংবা তারও পরে। এই জায়গার একজন ব্যাটসম্যানের স্ট্রাইক রেট হচ্ছে গিয়ে 80। এখনকার ক্রিকেটের সঙ্গে আমরা কোথায় আছি, কোন জায়গাটাতে আছি, কিভাবে আমরা কম্পিটটা করব? সর্বশেষ 15টা ওয়ানডে ম্যাচে যার ব্যাট থেকে একটা মাত্র 50+ স্কোর আসে, তা তিনি একাদশে অটো চয়েস কিভাবে হন? তাকে একাদশ থেকে বাদ দেওয়াটাকে কেন দুঃসাহস মনে হয়? গত ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে একাদশের কম্বিনেশন বিবেচনা করে মাহমুদুল্লাহ রিয়াদ ফিরছে, সেইটা বিবেচনায় করে মুশফিককে তো একাদশ থেকে বাদ দেওয়াটা ছিল সবচেয়ে যৌক্তিক। সেইটা টিম ম্যানেজমেন্ট করতে পারেনি, সেইটা টিম ম্যানেজমেন্ট করার সাহস দেখাতে পারেনি। এখন মুশফিকুর রহিমকে এই অবস্থাতেও আপনি মনে করেন ওয়ানডে টিমে খেলবেন, খেলা উচিত, খেলা তার জন্য অটো চয়েস। মাহমুদুল্লাহ রিয়াদ তারও আগের, এবং ওই ম্যাচটাতে মুশফিক যেভাবে আউট হয়েছেন, ওই ম্যাচটাতে মাহমুদুল্লাহ রিয়াদও ওই একইভাবেই আসলে আউট হয়েছেন, কোন রকম দায়িত্বশীলতার পরিচয় তিনি দিতে পারেননি। এখন বাংলাদেশ ক্রিকেটের ক্ষেত্রে যেটা হয়, এই দুইজনের গত ম্যাচে আমরা টুর্নামেন্ট থেকে আউট হয়ে যাওয়ার পর এই দুইজন অবসর কেন নিচ্ছেন না, এই আলোচনাটা প্রবল হয়ে উঠেছে। আমার কথাটা হচ্ছে ভাই, তাদের অবসর কেন নিতে হবে? অবসর নেওয়াটা তাদের সিদ্ধান্ত, কিন্তু তাদেরকে কি দলে রাখা হবে কি হবে না সেইটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড তথা ক্রিকেট বোর্ডের সিলেকশন প্যানেলের সিদ্ধান্ত। সিলেকশন প্যানেল তাদেরকে সিলেক্ট যদি করেন, তারা
50 বছর বয়স পর্যন্ত খেলবেন, অসুবিধাটা কি? আমাদের মনে রাখতে হবে মুশফিকুর রহিমের বয়স আগামী এই মে মাসে 2-3 মাস পরেই তার বয়স 39 বছর বয়সে তিনি পড়ে যাচ্ছেন। পরের বিশ্বকাপটা 2027 সালের অক্টোবর নভেম্বর মাসে। ততদিন আসতে আসতে আরো 2.5 বছর, 41 বছর বয়সী মুশফিকুর রহিমকে নিয়ে কি আমরা 2027 সালের বিশ্বকাপ দল সাজাবো? সেই পরিকল্পনাটা করব। মাহমুদুল্লাহ রিয়াদের বয়স এখনই 40 চলছে, আরো 2.5 বছর পর 42, প্রায় 43 বছর বয়সী মাহমুদুল্লাহ রিয়াদকে কি নিয়ে আমরা 2027 বিশ্বকাপের পরিকল্পনাটা করব? যদি করি, ক্রিকেট বোর্ডে যদি সেটা মনে হয়, আমার কিছু বলার নাই। ঠিক আছে, আপনারা সেই পরিকল্পনা করেন, সিরিজের পর সিরিজ খেলান, ম্যাচের পর ম্যাচ খেলান, 2027 সালে আরো একটা ভরাডুবির জন্য আমরা প্রস্তুত হই। আর যদি সেটা না হয়, তাহলে ভাই ভেরি নেক্সট ম্যাচে এদেরকে বাদ দেন, ভেরি নেক্সট ম্যাচ থেকে রিবিল্ডিং প্রসেসটা শুরু করেন, ভেরি নেক্সট সিরিজ থেকে পুরো দমে শুরুটা করেন। আমরা তো এই সিরিজ বাই সিরিজ, এই ক্ষণিকের মোহে, এই স্বল্পমেয়াদী সাফল্যে, এই নেক্সট সিরিজ নেক্সট ম্যাচের সাফল্যে অন্ধ হয়ে ছুটছি তো ছুটছি, লাভ কি আমাদের কিছু হচ্ছে? যদি আমাদের লাভ না হয়, তাহলে আমরা এত এত বছরের অভিজ্ঞ ক্রিকেটারদের দিয়ে টেনে নিয়ে আরো একটা আইসিসি ইভেন্টে বেইজ্জতির অপেক্ষায় আমরা কি কারণে থাকবো? মুশফিক মাহমুদুল্লাহকে বাদ দিলে 2027 বিশ্বকাপে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে না, কিন্তু এখন থেকে বাংলাদেশ রাইট পথে হাঁটাটা শুরু করতে পারবে এবং সবার মাঝখানে, টিমের সবার মাঝখানে ওই থিওরিটা যাবে, বাংলাদেশ ক্রিকেট ফ্র্যাটার্নিটির মাঝখানে এই থিওরিটা যাবে যে ক্যারিয়ারে আপনি কি করেছেন না করেছেন, এখন শেষ পর্যায়ে এসে গেলে আপনার এলপিআরে যাওয়ার সুযোগ নাই। মানে আপনি হচ্ছে গিয়ে সেই ক্যারিয়ারের ওই আগের জিনিস বেঁচে আপনি এখনো খাবেন, এখনো আপনি দলে থাকবেন এবং আপনি অটো চয়েস হবেন, আপনাকে একাদশ থেকে বাদ দেওয়া যাবে না, বাদ দেওয়ার সাহস করা যাবে না। ওই জায়গাটাতে আমরা আসলে আর থাকবো না। কোথাও না কোথাও থেকে তো এটা শুরু করতে হবে। যদি আমরা শুরু না করি, তাহলে মুশফিকুর রহিম আমাদেরকে আবারও সেই আয়না তত্ত্ব শেখাবেন, আবারও মাহমুদুল্লাহ রিয়াদ আমাদেরকে পেইন কিলার তত্ত্ব শেখাবেন। আরে বাবা রে, পেইন কিলার খেতে হয় আপনার প্রত্যেকটা প্রেশারের ক্ষেত্রেই এই জিনিস প্রযোজ্য। এটা এরকম অহমিকা করে বলে বেড়ানোর কোনো কিছু নেই। মুশফিকুর রহিম যে ওই যে সকালবেলা উঠে দৌড়ান, বাকি সবাই ঘুমান, এটা বলার কিছু না। আপনার কাজের প্যাটার্নটাই এরকম, এরকম যার কাজের প্যাটার্ন অনুযায়ী সে তার দায়িত্বটাই শুধুমাত্র পালন করছে। আমার কাছে প্লেন অ্যান্ড সিম্পল, মুশফিক মাহমুদুল্লাহকে অবসর নিতে হবে না, এটা তাদের ডিসিশন, তারা অবসর নিলে নিবেন, অবসর না নিলে না নিবেন, অসুবিধাটা কি? কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড তথা সিলেকশন প্যানেলকে ক্রিকেট বোর্ডের একটা দিক নির্দেশনা দিতে হবে। সিলেকশন প্যানেলের, এটা বাংলাদেশের বাস্তবতা মেনেই আমি বলছি, তা নাহলে তো সিলেকশন প্যানেলের ইন্ডিপেন্ডেন্টলি সেটা আসলে সিদ্ধান্ত নেওয়ার কথা যে তাদের ছাড়াই আমরা 2027 বিশ্বকাপ পরিকল্পনাটা এখন থেকেই শুরু করে দেই। আর যদি সেটা আমরা করতে না পারি, তাহলে আর কি, মুশফিকের কথা অনুযায়ী আমরা আয়নায় মুখ দেখতে থাকবো, মাহমুদুল্লাহর কথা অনুযায়ী আমরা পেইন কিলার নিয়ে যে তারা খেলছেন সেই জন্য তাদেরকে বাহবা কুড়িয়ে যেতে থাকবো, আর আইসিসি ইভেন্টে বাংলাদেশের ভরাডুবি হতেই থাকবে।